একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, প্রত্যেকে ছড়িয়ে দেবে এবং কাজটা করবে। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর বিষয়টা প্রত্যেকে জানো যে একটা কাজ চলছে। তার মধ্যে কিছু কিছু জেলার অনেকে সার্ভে কপি হিসাবে একটা পিডিএফ মতো পেয়েছে। তো সেটার প্রেক্ষিতে কটা কথা বলবো যে প্রায় 5000 স্কুলে, সমস্ত জেলার প্রায় 5000 স্কুলে সার্ভে রিপোর্ট পেয়েছি। সমস্ত স্কুলেই সার্ভে হয়েছে, কিন্তু 5000 স্কুলের সার্ভে রিপোর্ট যথাযথভাবে আছে সেটা পেয়েছি। সেই পরিপ্রেক্ষিতে দুটো কথা বলবো। আগামী আমাদের মামলায় যেটা কাজে লাগবে, আমরা যেভাবে প্ল্যানিং করব সেই প্রেক্ষিতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে জানো যে অনেক স্কুল আছে যেখানে 1-2 বা শিশু শ্রেণী থেকেই প্রায় 8 অবধি ক্লাস হয়। অনেক স্কুল আছে একই বিল্ডিংয়ে প্রায় প্রথম শ্রেণী থেকে একবারে অষ্টম শ্রেণী পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস হয়। সেই স্কুলগুলোতে আপনারা দেখবেন অনেক স্কুলে পঞ্চম শ্রেণীটা হাই স্কুলে রেখে দিয়েছে, প্রাথমিকে আনছে না। তো সেই স্কুলগুলোর নাম ঠিকানা আপনারা আমাদের অ্যাডমিনদের কাছে দ্রুত পাঠাবেন চিহ্নিত করে। এটা সারা রাজ্য জুড়ে করতে হবে। যে স্কুলগুলোতে একই বিল্ডিংয়ে প্রথম থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়, সেই স্কুলগুলোতে যদি ক্লাস 5টা প্রাথমিকের আন্ডারে না থাকে, সেরকম স্কুলের নাম ঠিকানা এগুলো কিন্তু আপনারা একটু পাঠাবেন অ্যাডমিনকে। এটা খুব দ্রুত করবেন, এটা কাজে লাগবে পরবর্তীকালে আমাদের। হাই স্কুলগুলোতে যাতে আমরা পঞ্চম শ্রেণীটা কমাতে পারি দ্রুত, সেই পরিপ্রেক্ষিতে প্ল্যানিং করতে হবে। সেই জন্য বলছি প্রত্যেককে এগিয়ে এসে এটা কাজ করতে হবে, কারণ সারা রাজ্য জুড়ে কিন্তু আমরা কয়েকজন অ্যাডমিনরা এই কাজটা করতে পারবো না। প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে বলতে হবে যে তার বাড়ির পাশের এই স্কুলটাতে 1 to 8 পর্যন্ত বিল্ডিং, একই বিল্ডিংয়ে ক্লাস হয়, কিন্তু 1 to 4 সকালে হয়, বাকিটা দুপুরে হয়। এরকম যদি থেকে থাকে সেটা জানাবেন। এটা হলো প্রথম কথা। আর আগের দিনে শুনানির যে বিষয়টা, যারা কেস গ্রুপে আছেন, যারা ফান্ডিং করেছিলেন তারা জানেন, বাকি অনেকে যারা বাইরে রয়েছেন তারা কিছুটা জানেন, কারণ বাইরেও আপডেট দেওয়া হয়েছিল সেই মামলায়, যেহেতু গুরুত্বপূর্ণ মামলা। তাও বলে দিচ্ছি, আগের দিন মামলা আমাদের ছিল 42 নম্বরে, কিন্তু সেখানে আপনারা দেখবেন যে 40 পর্যন্ত হচ্ছে গিয়ে শুনানি হয়েছে, মানে আর্গুমেন্ট হয়েছে। তারপরে বিচারপতিরা যেহেতু উঠে যাবেন, কিন্তু যে মামলা লিস্টেড থাকে অর্ডার অনুযায়ী, সেই মামলাগুলোর ক্ষেত্রে কোনোটা নির্দিষ্ট তারিখ দিয়েছেন, কোনো মামলাটা বলেছেন কদিন বাদে শুনবেন, এইরকমভাবে হয়েছে 53 অবধি। লাস্ট দেখবেন 53 অবধি ছিল। তো আমাদের মামলার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের 42 নম্বরে ছিল, সেখানে আমাদের মামলা এবং অন্যান্য অনেক মামলা বিচারপতি বলেছেন যে 2 সপ্তাহ বাদে আবার এই মামলাগুলো শুনবো। তো আমাদের মামলা আবার 2 সপ্তাহ বাদে যখন তখন উঠে যেতে পারে, এই হচ্ছে পরিস্থিতি। আর শুনানির ক্ষেত্রে যেটা বলার বক্তব্য, যে আমাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা ছিলেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড তো থাকেনি, তারা ছিলেন। আমাদের আইএ ফাইল করেছিলাম আমরা আলাদা, তারও অ্যাডভোকেট অন রেকর্ডের টিমরা থাকেন, আর মূল মামলারও থাকেন। তারপরে কলকাতা হাইকোর্ট থেকে যারা গিয়েছিলেন, কলকাতা হাইকোর্ট থেকে আমাদের যে অ্যাডভোকেটরা গিয়েছিলেন তাদের প্যানেল পুরো ছিল। তো সেখানে দাঁড়িয়ে ফান্ডিংয়ের যে বিষয়টা, আমরা যেহেতু সেদিন আর্গুমেন্ট সেভাবে হয়নি, আমরা যে সিনিয়র, সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র আছেন, তিনি যখন পরবর্তী শুনানিতে যদি আমরা তাকেই রাখি, তাহলে আমরা তখন তার কাছে আমরা এই অনুনয়টা করবো, অনুরোধটা জানাবো যে ফিজের বিষয়টা নিয়ে। এটা প্রত্যেকেই জানো যে ফিজের বিষয়টা আমাদের পক্ষে চালানো খুবই কঠিন, কারণ একটা হিউজ পরিমাণে ফিজ লাগে সুপ্রিম কোর্টে। তাই আমরা ওনার কাছে আমাদের আবেদনটা জানাবো, যেহেতু শুনানি সেইভাবে হয়নি, তাই পরবর্তী শুনানিতে উনি থাকলে আশা করি উনি হেল্প করবেন, আমাদের কথা রাখবেন। তবে কিছু কিছু খরচা অবশ্যই, এটা অবশ্যম্ভাবী ধরে রাখুন যে মানে ম্যানেজ করা যাবে না, কারণ কোনো অ্যাডভোকেট, মানে অনেকগুলো অ্যাডভোকেট যখন নিজস্ব মামলা ফেলে সময় দেন অন্য মামলায়, তারা ফিজটা অবশ্যই নেন। এটা যারা কোর্টে আসেন তারা বোঝেন বিষয়গুলো। আর কলকাতা হাইকোর্ট থেকে বিশেষত যারা যান, তারা এখানকার সমস্ত অ্যাসাইনমেন্ট, সমস্ত মামলা এগুলো ছেড়ে আপনার একটা মামলার জন্য যাবে, সেখানে যদি কাজ নাও হয় তাহলে কিন্তু টাকাটা কিন্তু তাদের দিতেই হবে, কারণ তারা নিজের টাকা দিয়ে যাবে না, বা তারা এই যে লসটা করছে এখানে মামলাগুলো ছেড়ে যে যাচ্ছে বা এখানে অ্যাসাইনমেন্ট ছেড়ে যে যাচ্ছে রোজের, এই ফান্ডটা কিন্তু আমাদের দিতেই হয়। আর সুপ্রিম কোর্টে যেটা আগে ফান্ডিং 2 দিন আগেই হয়ে যায়, পুরো কমপ্লিট, সবার ফান্ডিং করার পরেই কাজ শুরু হয়। এই যে সিনিয়রদের সাথে আমরা কনফারেন্স করেছিলাম, সিনিয়র উকিলদের সাথে, আমাদের হাইকোর্টের উকিল বাবুরা সিনিয়র উকিলদের সাথে কনফারেন্স করেছিল যে মামলার এই বিষয়গুলো রয়েছে, সেখানে আমরা কয়েকজন ছিলাম। তো তার আগেই কিন্তু ফিজ দিতে হয়, ফিজ দিয়ে সমস্তটা ম্যানেজ করতে হয়। এটা হচ্ছে গিয়ে বিষয়। তাও আমরা চেষ্টা করবো যে পরের শুনানিতে যদি সেম উকিল থাকেন, আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র উকিল, তো তিনি যদি থাকেন তো তার কাছে আমরা অনুরোধ করবো বিষয়টা নিয়ে। আর যদি আমাদের মনে হয় পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী যে মামলাটা এমন জায়গায় ধরুন লিস্টেড হলো যে খুব আগে আছে, 2-3 নম্বরে আছে বা 5 নম্বরে আছে বা 10 নম্বরে আছে, সেদিন খুব মানে বিস্তারিত শুনানির সম্ভাবনা আছে, বিপক্ষরা বড় বড় অ্যাডভোকেট নিয়ে আসছে, সেই পরিস্থিতিতে গুরুত্ব বুঝে যদি আমাদের অন্য অ্যাডভোকেট চেঞ্জ করতে হয়,
তাহলে তখন কিন্তু আমাদের সম্পূর্ণ ফান্ডটাই আবার মানে চলে যাবে। এই হচ্ছে গিয়ে সমস্যা, এটা বুঝতে হবে সবাইকে। হ্যাঁ, নেটওয়ার্ক কোথাও নেই রে অর্পণ, নেটওয়ার্ক আসতে বলছি, নেটওয়ার্ক কোথাও নেই, ওদিকে একদমই ছিল না, এদিকে তাও একটু একটু আছে দেখছি, ভিডিওটা তাও চলছে, একটু কষ্ট করে শোনো। আর ক্লাস 5 যেটা বললাম এটা সবাই করুন। দেখুন আমরা টোটাল 9টা মামলা আমরা করেছিলাম, আমরা 9টা মামলা করেছি, তার মধ্যে আমাদের 5টা মামলা শেষ হয়ে গেছে, 4টে মামলা এখনো পেন্ডিং আছে। 9টা মামলার মধ্যে আমরা 5টা মামলায় ফান্ড তুলেছিলাম, কিছু মামলায় 150 টাকা, কিছু মামলায় 200 টাকা, কিছু মামলায় 500 টাকা তোলা হয়েছিল, এর বেশি তোলা হয়নি। তো অনেকেই আছেন যারা সব মামলায় ফান্ড দেননি, সব মামলায় ফান্ড দিলেও সেটা 1800 টাকার মতো হচ্ছে, মানে 2000 টাকাও না। বিশ্বাস করুন, যারা আন্দোলনে আসে, যারা বারবার এদিক ওদিক ছোটাছুটি করে, তাদের এর থেকে অনেক টাকা বেশি টাকা খরচ হয়ে গেছে, অনেক বেশি খরচ হয়ে গেছে এর দিয়ে, মাত্র 2000 টাকার কথা বলছি। আবার অনেকে আছেন যারা এই 2000 টাকার থেকেও বেশি ফান্ড দিয়েছেন কেসে, অনেকে ডবল করে ফান্ড দিয়েছেন, এরকম অনেক ব্যক্তি আছেন, অনেকে বেশি টাকা ফান্ড দিয়েছেন। আবার অনেকেই আছেন যারা সপ্তাহে ফান্ড দেয়নি, শুধু কোনো মামলায় দেখা যাচ্ছে 150 টাকা বা 200 টাকা ফান্ড দিয়ে আর দেয়নি কোনো কেসগুলোতে। এটা একটু সবাইকে বুঝতে হবে। আমরা মানে 5টা মামলায় ফান্ড তুলেছিলাম, সেটা টোটাল মামলার ফান্ড ধরলেও হিসাব মতো 1800 টাকার মতো হচ্ছে। তো সেই টাকাটাও সবাই দেয়নি, অনেকেই দেয়নি, প্রায় 90%ই দেয়নি বলতে গেলে, কারণ বেশিরভাগই হচ্ছে একটা দুটো মামলায় টাকা দিয়েছে। তো এইটা চালাতে হবে। যে 4টে মামলা পেন্ডিং আছে, খুবই গুরুত্বপূর্ণ 4টে মামলা, সেই মামলাগুলো নিয়ে বারবার বোঝানো হয়েছে এর আগেও, এখন আর বিস্তারিত বলছি না। কারণ যদি জানার থাকে আপনারা আগের মেসেজগুলো দেখবেন বা অ্যাডমিনদের সাথে পরামর্শ নেবেন। আর প্রত্যেককে বলবো এই বিষয়গুলো ছড়িয়ে দিন, অনেকে জানে না যে এই চলছে, এত সমস্যা রয়েছে, অনেকে জানে না, তাদের একটু নিজেরা জানান, নিজের বন্ধুদের কলেজের গ্রুপে এগুলো জানান যে 9টা মামলা করা হয়েছিল, তার বিস্তারিত তাদের বলুন। অনেক বেশি টাকা খরচ হয়ে যায় এই রোজ দৌড়াদৌড়ি করতে গেলে। মানে কলকাতায় যারা আসে দূর থেকে, যারা আন্দোলনে একদম সেই উত্তরবঙ্গ থেকে আসে, তাদের তো একটা যাতায়াতেই খরচ হয়ে যায় এই টাকাটা। বা যারা রোজ এমনি কাজে আসে, তাদেরও পার ডে 150-200 টাকা মিনিমাম খরচা হয়ে যায়। তো এরকম কতবার যে আসতে হয়েছে এই রাজপথে বা কলকাতায়, তার ঠিক ঠিকানা নেই, অনেকে অনেকবার এসছে। তো এইগুলো একটু বুঝুন নিজে থেকে, এটা একটু করুন। আর ক্লাস 5 যেটা বললাম আবারও বলছি, যে স্কুলগুলোতে দেখবেন যে একই বিল্ডিংয়ে 1 to 8 পর্যন্ত ক্লাস হচ্ছে, বা 1 to 10 বা 1 to 12 ক্লাস হচ্ছে, সেই স্কুলগুলোতে যদি 5ম শ্রেণী প্রাথমিকে না থাকে, সেই স্কুলের নাম ঠিকানা সমস্ত কিছু আমাদের অ্যাডমিনদের দ্রুত পাঠাবেন। এটা সবাইকে মিলে করতে হবে, সবাইকে ছড়িয়ে দিন। এটার জন্যই মূলত আজকে লাইভটা করলাম। আজকে উকিল বাবুদের সাথে একটু কথা বললাম বিষয়গুলো নিয়ে, এবং কিছু আমি প্রায় 5000 স্কুলের সার্ভে রিপোর্ট, ফাইনাল সার্ভে রিপোর্ট পেয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবং পরবর্তী আন্দোলন, পরবর্তী মিছিল যাই বলুন, ধর্ণা যাই বলুন, সেগুলো নিয়ে আলোচনা চলছে। পরবর্তী অন্য নতুনত্ব কর্মসূচি কি করা যায় সেগুলো নিয়ে আলোচনা চলছে, খুব দ্রুত সেগুলো আমরা করবো। আমাদের সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা নোটিশ আনতে পারি, কোনো সমস্যা থাকবে না। আর সেপ্টেম্বরের মধ্যে না আনলে সেই পুজো চলে আসবে আবার অক্টোবরে, তারপর আবার তোড়জোড় হবে। তাই আমরা যত দ্রুত পারবো চেষ্টা করবো, তারপরে বাকিটা যা হবে দেখা যাবে। এইটুখানি।